গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 28 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা যে পেপারগুলো কভার করছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর তোমরা জানো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই তোমাদের অনেক হেল্পফুল হবে। প্রথমে আমার সম্বন্ধে একটুখানি জানিয়ে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। ক্লাসের শুরুতে তোমাদের সবার জন্য একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে, হুইচ এয়ারলাইন রিসেন্টলি অ্যানাউন্সড টু ফ্লাই ডক্টরস ফ্রি অফ কস্ট। রিসেন্টলি কোন এয়ারলাইন ডোমেস্টিক্যালি অ্যানাউন্স করেছে যে দেশের ভেতরে তাদের যেসব ডাক্তার এবং নার্স এসব রয়েছে তাদেরকে তারা ফ্রি অফ কস্টে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। তো অপশন এ রয়েছে ইন্ডিগো, অপশন বি হচ্ছে জেট, অপশন সি হচ্ছে ভিস্তারা আর অপশন ডি হচ্ছে এয়ার ইন্ডিয়া। কালকের ক্লাসেতেই আমি এই কোশ্চেনটা আলোচনা করেছিলাম। তো আমি চাইবো তোমরা কমেন্ট সেকশনে গিয়ে সবাই এর উত্তরটা দাও। আর সঠিক উত্তরটা তো আমি ভিডিও শেষে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। জাস্টিস রমেশ মিশ্রা, সিজে অফ কলকাতা, এইচসি বলতে হাইকোর্ট। The President of India has appointed Justice Rajesh Mishra to perform the duties of the office of the Chief Justice of Kolkata High Court. কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে প্রধান যে বিচারপতি তাকে নিয়োগ করা হয়েছে কার দ্বারা? আমাদের প্রেসিডেন্টের দ্বারা। তার নাম হচ্ছে কি? জাস্টিস রাজেশ মিশ্রা। দি ডিসিশন কামস ফলোইং দি রিটায়ারমেন্ট অফ জাস্টিস ভাস্কর নায়ার। এর আগে যিনি সিজেআই ছিলেন তার নাম ছিল কি না জাস্টিস ভাস্কর নায়ার। তিনি রিটায়ারমেন্ট হয়ে তার রিটায়ারমেন্টের পরে কি হয়েছে না এখন নতুন সিজেআই নিয়োগ করা হচ্ছে কলকাতা হাইকোর্টে, তার নাম হচ্ছে জাস্টিস রাজেশ মিশ্রা। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি হন তাকেও নিয়োগ করা হয় প্রেসিডেন্টের দ্বারা। আর এখানে আমাদের যিনি রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে, যেমন আমাদের কলকাতার হাইকোর্ট, সেখানকারও আমাদের যে সিজেআই তাকে নিয়োগ করা হচ্ছে কার দ্বারা? না দি প্রেসিডেন্টের দ্বারা। নেক্সট নিউজ হচ্ছে, ইন্ডিয়া টু রিসিভ স্পুতনিক 5 অন May 1st. India will receive the first batch of Russia's Sputnik 5 vaccine against COVID-19 on May 1st. আমাদের দেশীয় যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলোর তো আমরা ভ্যাকসিন ইউজ করছি, যেমন কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। যদিও কোভিশিল্ড পুরোপুরি আমাদের দেশীয় নয়, অ্যাস্ট্রাজেনিকা যেটা কিনা একটা ইংল্যান্ডের কোম্পানি, তাদের সাথে আমরা কোলাবোরেশন করে বানাচ্ছি। হ্যাঁ, তো তাও দেখা যাচ্ছে কি না আমাদের দেশের ভেতরে ভ্যাকসিনের শর্টেজ দেখা যাচ্ছে। তো সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বাইরে থেকে কিছু কিছু ভ্যাকসিনকে এমার্জেন্সি বেসিসে অ্যাপ্রুভাল দিয়ে সেগুলোকে ইউজ করা হবে। তো তারই মধ্যে একটা ছিল রাশিয়ার স্পুতনিক 5। তো সেটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল কেন্দ্র সরকার। তো আপাতত সেটা খবর পাওয়া যাচ্ছে যে May 1st থেকে স্পুতনিক 5 এর যেটা ফার্স্ট ব্যাচ সেটা আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং রাশিয়ার কাছ থেকে সেটা এখানে চলে আসবে। নেক্সট নিউজ হচ্ছে, গুগল টপস ইউগভস 2021 টেকনোলজি র্যাঙ্কিং। ইউগভ হচ্ছে একটা বলতে পারো প্ল্যাটফর্ম, তাদের যে একটা টেকনোলজির একটা যে র্যাঙ্কিং বেরোয় 2021 সালে, সেই 2021 সালে তাদের যে লিস্ট বেরিয়েছে তাতে গুগল কি করছে? টপ করছে, টপ পজিশনে রয়েছে। গুগল ইজ at top spot in research firm YouGov's 2021 technology ranking. It had the most positive impression among urban Indian consumers. ইন্ডিয়ান যেসব কনজিউমার রয়েছে, যারা ডাটা কনজিউম করছে, যারা বলতে পারো অ্যাকচুয়ালি যারা ফোন ইউজ করছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে কি না এই যে এরা যে প্ল্যাটফর্মটা YouGov তাদের যে র্যাঙ্কিং বের করেছে, তারা টেকনোলজির র্যাঙ্কিং, তারা দেখতে পাচ্ছে কি না গুগল সেই জায়গাতে টপ পজিশনে রয়েছে। আচ্ছা, নেক্সট নিউজ কি? ইউকে প্রোভাইডস ক্রিটিক্যাল সাপ্লাইজ টু ইন্ডিয়া। ইউকে বলতে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা বলে থাকি ইংল্যান্ড। অ্যামিড দি গ্রোয়িং ডিমান্ডস অফ মেডিকেল সাপ্লাইজ ইন দি কান্ট্রি, দি ইউনাইটেড কিংডম হ্যাজ সাপ্লাইড ক্রিটিক্যাল মেডিকেল সাপ্লাইজ টু ইন্ডিয়া টু ডিল উইথ করোনা ভাইরাস কেসেস। তোমরা রিসেন্টলি খবরগুলো শুনেছো হয়তো যে বিভিন্ন দেশ থেকে আমরা অক্সিজেনের কন্টেনার বলতে পারো অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে নিয়ে আসছি, এবং অক্সিজেনের যেসব ক্রায়োজেনিক যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আসছি, এবং বিভিন্ন দেশ আমাদেরকে আগের থেকে এগিয়ে এসে তারা সাহায্যও করছে বিভিন্ন রকম মেডিকেল যেসব ডিভাইস বলতে পারো বা আদার্স বিভিন্ন রকম জিনিস। তার মধ্যে সৌদি আরবিয়া রয়েছে, রাশিয়া রয়েছে। তো সেই জায়গাতে আবার একটা নতুন দেশ এগিয়ে এসেছে কারা? না তারা হচ্ছে ইউনাইটেড কিংডম। তারা কি করছে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তাদের কিছু যেসব কোভিড-19 রিলেটেড যেসব মেডিকেল ইকুইপমেন্টগুলো হয় সেগুলো তারা সাপ্লাই দিচ্ছে, যাতে করে এই সিচুয়েশনটাকে ইজিলি হ্যান্ডেল করা যায়। ওকে, নেক্সট নিউজ হচ্ছে, এয়ার ইন্ডিয়া ব্রিংস অক্সিজেন কনসেন্ট্রেটার্স ফ্রম ইউএস। অক্সিজেন কনসেন্ট্রেটার্স হচ্ছে কি এক একটা মেশিন, সেগুলো কি করছে না বায়ুমণ্ডল থেকে, নর্মালি যে বায়ুমণ্ডল আমাদের রয়েছে সেখান থেকে অক্সিজেনকে তারা
বলতে পারো এক্সট্রাক্ট করে, সেই ধরনের তার একটা মেশিন। তো সেগুলোকে আপাতত কি করা হচ্ছে না ইউএস থেকে ইম্পোর্ট করা হচ্ছে। এবং সেই মেশিনগুলোকে কারা নিয়ে আসছে না এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশীয় একটা বলতে পারো ফ্লাইট সার্ভিসের একটা কোম্পানি, যদিও সেটা ভারতীয় কোম্পানি, কোনো প্রাইভেট কোম্পানি না। এয়ার ইন্ডিয়া ব্রট 328 concentrators to India from US. An oxygen concentrator is a device that takes atmospheric air and filters out the nitrogen from it to concentrate the oxygen molecules in the treated air. এয়ার ইন্ডিয়া কি করেছে না 328টা এই অক্সিজেন কনসেন্ট্রেটার্স আমেরিকা থেকে নিয়ে এসেছে ভারতে, এবং সেগুলোকে ইমার্জেন্সি বেসিসের কারণে কি করা হয়েছে না এয়ারলিফট করা হয়েছে। এয়ারলিফট বলতে কি করা হয়েছে না সেগুলোকে বিমানের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে এখানে নিয়ে চলে আসা হয়েছে। আর আগেই বললাম যে অক্সিজেন কনসেন্ট্রেটার্স হচ্ছে একটা মেশিন, যেগুলো কি করছে না বায়ুমণ্ডলে যে অক্সিজেনটা রয়েছে সেটাকে নাইট্রোজেনের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, নিয়ে ওই অক্সিজেনটাকে কি করা হচ্ছে না এই যে কোভিড-19 যেসব পেশেন্টরা রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। তবে কি এই যে অক্সিজেনের যে সিলিন্ডারে আমরা যে অক্সিজেনটা পাচ্ছি সেই অক্সিজেনটা যতটা পিওর, কনসেন্ট্রেটার থেকে আলাদা করা যে অক্সিজেনটা সেটা অতটা পিওর না। মোটামুটি বলতে পারো যে যারা একটু কম লেভেলের যেসব পেশেন্টগুলো রয়েছে, হালকা যাদের কোভিড-19 কোনো রকম প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু যারা কোনো ক্রিটিক্যাল যারা পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ওই সিলিন্ডার দিয়েই যে পিওর যে অক্সিজেনটা সেটাই তাদেরকে দিতে হবে, তাদের ক্ষেত্রে এই কনসেন্ট্রেটার কিছু কাজের না। নেক্সট নিউজ হচ্ছে আর্মি ইনিশিয়েটস লাদাখ ইগনাইটেড মাইন্ড প্রজেক্ট। ইন্ডিয়ান আর্মি কি করছে, লাদাখে একটা প্রজেক্ট তারা লঞ্চ করছে, তার নাম হচ্ছে কি লাদাখ ইগনাইটেড মাইন্ডস। To provide better educational opportunities for Ladakhi students, the Indian Army has initiated the project Ladakh Ignited Minds, a center of excellence and wellness. অ্যাকচুয়ালি কি করা হচ্ছে যে আমাদের যেগুলো মেনল্যান্ড যেটা ইন্ডিয়া সেইখানে ধরো যেমন নর্থের যেসব স্টেটগুলো রয়েছে বা কিছুটা ইস্টের স্টেটগুলো বলতে পারো, হ্যাঁ, বা সাউথের কিছু স্টেট, সেই স্টেটগুলো যতটা বলতে পারো মানে অ্যাকচুয়ালি ইনভলভ রয়েছে দেশের সাথে, ঠিক ততটা তো আমাদের এই নর্থ ইস্টের স্টেটগুলো বলো বা এই একেবারে যেগুলো এই নর্থে যেগুলো রয়েছে যেমন এই লাদাখ এইসব জায়গাগুলো অতটা তো আমাদের মানে বলতে পারো মেনল্যান্ডের সাথে অতটা কানেক্টেড না, এবং সেখানে ডেভেলপমেন্ট জিনিসগুলো অনেকটা কম। তো যেখানে ডেভেলপমেন্ট কম হবে অতি অবশ্যই সেখানে মানুষের পড়াশোনা বলো বা আদার্স যেসব জিনিসের সেখানে অতটা টাচে থাকবে না। তো যাতে করে সেই মানুষগুলো তাদের পড়াশোনায় বলো বা অন্যান্য ফিল্ডে বলো তারা এগিয়ে আসতে পারে, সেই কারণে কি করা হচ্ছে না তাদেরকে বেটার অপরচুনিটি দেওয়ার জন্য সেখানকার যে ছেলেরা রয়েছে তাদেরকে স্কলারশিপ হিসেবে দেওয়া হচ্ছে কি না একটা প্রজেক্টের আন্ডারে, সেটার নাম হচ্ছে কি লাদাখি ইগনাইটেড প্রজেক্ট। ঠিক আছে, তো এই প্রজেক্টটা কারা লঞ্চ করেছে না ইন্ডিয়ান আর্মি। এর মাধ্যমে কি করা হবে না সেখানকার যেসব স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আরো বলতে পারো না পড়াশোনার দিক থেকে অনেক হেল্প করা হবে। ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে ডিআরডিও ডেভেলপস ক্রিস্টাল ব্লেডস। DRDO has developed single crystal blades technology and supplied 60 of these blades to Hindustan Aeronautics Limited. অ্যাকচুয়ালি নিউজটা দেখতে যতটা বলতে পারো যে কিছুই নেই, কিন্তু এর ভেতরে গুরুত্বটা অনেকটাই রয়েছে। অ্যাকচুয়ালি ডিআরডিও কি করছে না তারা, তোমরা জানো যে এরা ডিফেন্স রিলেটেড বিভিন্ন রকম জিনিস তৈরি করে থাকে। ডিআরডিওর যিনি বলতে পারো চিফ, তার নাম হচ্ছে জি সতীশ রেড্ডি, এটা খেয়াল রাখবে। তো ডিআরডিও কি করছে না আমাদের যেসব নিজেরা যেসব আমরা বলতে পারো যে লাইট কম্ব্যাট যেসব এয়ারক্রাফট গুলো বানাচ্ছি, যেমন আমাদের যে তেজস, ঠিক আছে, আর যেসব আমরা হেলিকপ্টার গুলো বানিয়ে থাকি সেখানে আমরা বলতে পারো তার ফ্রেমটা আমরা নিজেরা বানালেও তার যে ইঞ্জিন গুলো হয় সেগুলো আমরা নিজেরা বানাতে পারি না, কারণ সেখানে যেসব মেটাল গুলো দরকার হয় সেই মেটাল গুলো অতটা ভালো পরিমাণে আমরা তৈরি করতে পারি না। যে মেটাল গুলো ওখানে ইউজ করা হয় সেগুলো তো হাই টেম্পারেচার তাদেরকে সহ্য করতে হয়, তো সেই ধরনের অ্যালয় আমরা তৈরি করতে পারি না। তো বর্তমানে কি করা হয়েছে না এই ডিআরডিও সেই ধরনেরই একটা অ্যালয় তৈরি করেছে, এবং সেই অ্যালয় থেকেই তারা ওই হেলিকপ্টারের জন্য কিছু ওরকম ব্লেড বানিয়েছে, যে ব্লেডগুলো ওই ইঞ্জিনেতে ইউজ করা হবে। যদিও এটা বিরাট কিছু অ্যাচিভমেন্ট না, বিভিন্ন দেশ, ইউরোপীয় দেশ বলতে পারো বা চীন, এরা অলরেডি অনেক আগেই এই জিনিসগুলো বানিয়ে নিয়েছে। হ্যাঁ, তো তবুও যাই হয়ে থাকুক না কেন আমরা কিছুটা হলেও তাদেরকে তো ক্যাচ আপ করার চেষ্টা করছি। তো ভবিষ্যতে হবে কি না যত এই টেকনোলজিটাকে আমরা আরো ভালোভাবে ইউজ করতে পারবো, ধীরে ধীরে হবে কি আমরা যে বাইরে থেকে এইসব এয়ারক্রাফট বলো বা হেলিকপ্টার যেগুলো আমরা নিজেরা বানাচ্ছি তার যে ইঞ্জিনগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, ম্যাক্সিমাম আমরা ইউএস এরই সব যে ইঞ্জিনগুলো হয় সেগুলোকে লাগিয়ে রাখি। তো পরে পরে হবে কি আমরা নিজেদের দেশেই তৈরি ইঞ্জিনও ওই এয়ারক্রাফট গুলোতে ইউজ করতে পারবো। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে আরবিআই ইস্যুড গাইডলাইন্স ফর টেনিওর অফ ব্যাংক সিইওস। The RBI has issued instruction on the governance of banks
As per the instruction, the post of managing director and chief economic officer, MD or whole-time director cannot be held by the same incumbent for more than 15 years. আরবিআই বিভিন্ন যেসব ব্যাংকগুলো রয়েছে তাদের সিইও এবং আদার যেসব টপ পজিশনগুলোতে মানুষ রয়েছে তাদের জন্য কিছু পার্টিকুলার গাইডলাইন ইস্যু করেছে। তো আরবিআই জানাচ্ছে কি যে এই যে পোস্টগুলো রয়েছে যেগুলো টপ পজিশনের পোস্টগুলো, সেখানে যেসব মানুষরা থাকছেন তাদেরকে 15 ইয়ার্সের বেশি একসাথে তারা সেখানে তাদের যেটা সার্ভিসের যে টার্ম সেটা তারা কন্টিনিউ করতে পারবে না। 15 ইয়ার তারা কন্টিনিউ করার পরে তাদেরকে 3 বছরের জন্য গ্যাপ দিতে হবে। চাইলে তারা পরে আবার কন্টিনিউ করতে পারে, বাট 15 ইয়ার তারা যদি কন্টিনিউ করে থাকে তারপর তাদেরকে সেই পজিশন থেকে সরে যেতে হবে। নেক্সট নিউজ হচ্ছে প্রজেক্ট দান্তা কমপ্লিটস 60 ইয়ার্স ইন ভুটান। প্রজেক্ট দান্তা কমেমোরেটেড ইটস ডায়মন্ড জুবিলি ইন ভুটান। তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট এই যে দান্তাক, এই প্রজেক্টটা কোথায় অ্যাকচুয়ালি লঞ্চ করা হয়েছিল না ভুটানের একটা প্রজেক্ট। দি প্রজেক্ট ওয়াজ এস্টাবলিশড অন 24 এপ্রিল 1961। 1961 সালে 24 এপ্রিল এই তারিখে অ্যাকচুয়ালি প্রজেক্টটাকে লঞ্চ করা হয়েছিল। অ্যাজ এ রেজাল্ট অফ দি ভিশনারি লিডারশিপ অফ দি থার্ড কিং অফ ভুটান অ্যান্ড দেন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু। অ্যাকচুয়ালি কাদের দ্বারা এই দুটো মানে এই যে প্রজেক্টটা লঞ্চ করা হয়েছিল কাদের লিডারশিপের মাধ্যমে না, ওই সময়ে যে ভুটানের যে তৃতীয় যিনি রাজা ছিলেন তার দ্বারা, এবং তখনকার আমাদের ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তাদের দুজনের লিডারশিপ, সেই দুজন লিডারশিপের আন্ডারে এই প্রজেক্টটাকে লঞ্চ করা হয়েছিল। কিসের কারণে? ইট ওয়াজ টাস্ক টু কনস্ট্রাক্ট দি মোটরেবল রোডস ইন ভুটান। অ্যাকচুয়ালি ভুটান যেহেতু আমাদের বলতে পারো একটা হিমালয়ান সাইডের একটা বলতে পারো কান্ট্রি, তো সেখানে যাতে মোটরেবল রোডস বলতে এমন কিছু রোড তৈরি করা যেগুলো কিনা যানবাহনের চলাচলের উপযোগী। তো সেই জিনিসের জন্য কি করা হয়েছিল, সেই রাস্তাগুলো বানানোর জন্য এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছিল। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে প্রজেক্ট দান্তাক হচ্ছে কোথাকার রিলেটেড না, ভুটানের। নেক্সট নিউজ হচ্ছে ইন্টারন্যাশনাল চার্নোবিল রিমেম্বারেন্স ডে। এভরি ইয়ার অন এপ্রিল 26, ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে মার্কস দি অ্যানিভার্সারি অফ এ হিস্টোরিক নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। আচ্ছা, প্রতি বছর কি করা হচ্ছে 26শে এপ্রিল এই দিনটাতে ইন্টারন্যাশনাল চার্নোবিল ডে হিসাবে আমরা সেলিব্রেট করছি। অ্যাকচুয়ালি সেলিব্রেট করার কিছুই না, জাস্ট এটাকে রিমেম্বার করা হয়, কারণ এটা সেলিব্রেট করার মতন দিন নয়, কারণ ঘটনাটাই সেলিব্রেট করার মতন কিছু না। অন এপ্রিল 26, 1986, দি ওর্স্ট নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ইন হিস্ট্রি টুক প্লেস ইন চার্নোবিল, ইউক্রেন। তোমরা জানো যে চার্নোবিল যে দুর্ঘটনা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যেটা কিনা 1986 সালে হয়েছিল 26শে এপ্রিল। কোথায় না, ইউক্রেনের চার্নোবিলের একটা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল সেখানে কিছু দুর্ঘটনা ঘটার কারণে এই নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিল। তো সেই দিনটাকে আমরা 26শে এপ্রিল মনে করে থাকি, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ডে 26 এপ্রিল। ওই একই দিনে 26 এপ্রিলেও আরেকটা যেটা বলতে পারো ইন্টারন্যাশনাল দিন, সেটা হচ্ছে কি না ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ডে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলতে যেগুলো আমরা বলি না কপিরাইট করানো, পেটেন্ট করানো, এইসব জিনিসগুলো। যখন আমরা কোনো জিনিস নিজের মাধ্যমে বলতে পারো নিজের ব্রেন লাগিয়ে যেগুলো আমরা জিনিস তৈরি করে থাকি, তখন সেই জিনিসগুলোকে আমরা কপিরাইট করে নিই বা সেগুলোকে পেটেন্ট করিয়ে নিই। মানে হলো কি ওই জিনিসটা আমার নামে হয়ে গেল। নাহলে হবে কি, তুমি হয়তো বিশেষ করে আমি বলছি যে হয়তো তুমি একটা কোনো কবিতা টবিতা লিখলে, তো তুমি কিছু ওসব সম্বন্ধে জানো না, তুমি কি করলে সেটাকে মানুষকে জানিয়ে দিলে, অপর কোনো মানুষ কি করলো সেইটাকে নিয়ে কোনো একটা কিছু বানিয়ে সেটাকে বাজারে বিক্রি করছে। হলো কি এবং সে হয়তো যে ব্যাপারটা জানে যে এই জিনিসটাকে এইভাবে কপিরাইটেড করিয়ে নিলে জিনিসটা আমার নামে হয়ে যাবে, সে কি করলো, সে কপিরাইটেড করিয়ে নিল। ফলে হলো কি, জিনিস বানালে তুমি, তার ক্রেডিট নিয়ে নিল এবং তার যা কিছু ফায়দা নিয়ে সবকিছু অপর একটা মানুষ নিয়ে নিল, তোমার কিছুই সেখানে করার থাকবে না। তো সেই জিনিসগুলোকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ঠিক আছে, যেগুলোকে আমরা বলতে পারো যেগুলোকে আমরা পেটেন্ট করাই বা এইসব কপিরাইট করাই, এমনকি যে জিআই ট্যাগ বলতে পারো, সেটাও এই ধরনের জিনিসেরই আন্ডারে আসে। তো এভরি এপ্রিল 26 marks World Intellectual Property Rights Day. The day aims at learning more about the role that intellectual property rights play in encouraging innovation and creativity. অ্যাকচুয়ালি দেখতে গেলে তাই এনকারেজই করে এই ইনোভেশনের যে ক্রিয়েটিভিটি যেগুলো হয় সেগুলোকে, এই জিনিসটা এনকারেজই করে। কারণ কোনো মানুষ যদি এইভাবে অপর কোনো মানুষের জিনিসকে এইভাবে বলতে পারো এক প্রকার চুরি করে নেয়, তাহলে তো অপর একটা মানুষ যে অ্যাকচুয়ালি এগুলো তৈরি করছে সে তো ডিমোটিভেটেড হয়ে যাবে না। তো যাতে করে তাদেরকে মোটিভেট করা যায়, তো সেই কারণেই এই জিনিসটার রোল কতটা এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে, সেই জিনিসটাকে জানানোর জন্য, মানুষকে অ্যাওয়ার করার জন্য এই 26 এপ্রিলে এই দিনটাকে আমরা সেলিব্রেট করে থাকি। ওকে, তাহলে আমাদের যে কোশ্চেনটা আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম তার উত্তরটা আমি দিয়ে দিই। হুইচ এয়ারলাইন রিসেন্টলি অ্যানাউন্সড টু ফ্লাই ডক্টরস ফ্রি অফ কস্ট? অপশন এ ছিল ইন্ডিগো,
অপশন বি ছিল জেট, অপশন সি ছিল ভিস্তারা, অপশন ডি ছিল এয়ার ইন্ডিয়া। আমি কালকেই আলোচনা করেছিলাম যে ভিস্তারা এই যে এয়ারলাইন্সটা তারা কি করছে ডোমেস্টিক্যালি মানে ভারতের মধ্যেই কি করবে না ডক্টরস এবং নার্স যারা কিনা গভর্নমেন্ট কোনো বলতে পারো অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছে তাদেরকে ফ্রি অফ কস্টে এক জায়গা থেকে অন্য জায়গায় তাদেরকে সার্ভিস দেবে নিয়ে যাওয়ার। তো আমাদের অপশন হচ্ছে কি সঠিক উত্তরের অপশন সি ভিস্তারা। আমি আশা করবো তোমরা সবাই কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটা দিয়েছো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে ফেসবুকের যে পেজটা রয়েছে পেজটা ফলো করো, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর আমি যে ইংরেজির যে ক্লাসগুলো নিচ্ছি তার লিঙ্কগুলো আমি এখানে দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিও। তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো হবে যেখানে ইংরেজি থাকে সেখানে তোমাদের অনেক হেল্প করবে ওগুলো, ঠিক আছে। আর আমি সামনেই ইংরেজি ক্লাসও নিয়ে আসার চেষ্টা করছি, খুব শীঘ্রই নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।